আপনার আম্মু আমার শাশুড়ি আম্মু হয়। বলতে বলতেই থেমে যায় নীলা। এবার সে বুঝতে পারে সে কি বলতে যাচ্ছিল। নীলাকে এভাবে চুপ হয়ে যেতে দেখে সাইফান পূর্বের ন্যায় বলে, কি হলো বলো, থেমে গেলে কেন? আসলে না, কিছু না। নীলার কথাই হয়তো সাইফান অসন্তুষ্ট হলো, তাই সে রাগ দেখিয়ে বলে, আমার মা যেহেতু তোমার কিছু হয় না, তাই আমার মার জন্য কোনো গিফট কেনার কোনো রাইট তোমার নেই। আমি কি একবারও বলেছি আপনার আম্মু আমার কিছু হয় না? তাহলে বলছো কেন? বলো, আমার মা তোমার কি হয়? সাইফানের করা এই প্রশ্নে নীলা কিছুক্ষণ চুপ করে রইল। এরপর দীর্ঘ একটা শ্বাস ফেলে বলে, আপনার আম্মু আমার শাশুড়ি আম্মু হয়। কি বলে আমি শুনতে পাইনি, আর একটু জোরে বলো তো। নীলা পূর্বের ন্যায় অল্প স্বরে বলে, শাশুড়ি আম্মু, দ্যাটস মাই গার্ল। তুমি যেহেতু বলছো আমার মা তোমার শাশুড়ি মা হয়, তাহলে তুমি তোমার শাশুড়ি মায়ের জন্য গিফট কিনতে পারো। গাড়ি চালানোর এক পর্যায়ে সাইফান একটি শপিং মলের সামনে গাড়ি দাঁড় করায়। নীলা এবং সাইফান ঢুকে পড়ে সেই শপিং মলে। নীলা শপিং মলে ঢুকে সাইফানকে বলছে, আপনার আম্মুর কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে? এখানে কি আমার মার জন্য শপিং করতে এসেছি? নীলা দাঁত দিয়ে জিভটা কেটে বলে, ওহো না, আর না, মানে আমি বলছিলাম যে শাশুড়ি আম্মু কোন জিনিসটা বেশি পছন্দ করে। সাইফান কিছু একটা ভেবে তারপর বলে, আমার মা শাড়ি পরতে খুব পছন্দ করে আর ঘর সাজানো পছন্দ করে। সাইফানের কথায় নীলা সাইফানকে টানতে টানতে শাড়ির দোকানে নিয়ে যায়। তাহলে চলুন আগে শাড়ি পছন্দ করি। সাইফান ও নীলা শপিং মলে অবস্থিত একটি শাড়ির দোকানে প্রবেশ করে। তাদের দুজনকে ভেতরে ঢুকতে দেখে শপিং মলে থাকা সেলসম্যান বলে, আসুন ভাইয়া, বসুন ভাবি। লোকটির কথায় নীলা কিছুটা অস্বস্তি বোধ করলে গিয়েও বসে পড়ে সেখানে টুলের ওপরে। সাইফান ও নীলা পাশাপাশি বসেছে। উপস্থিত সেলসম্যানটি আবারও বলে ওঠে, ভাবি, কিরকম শাড়ি দেখতে চান? আমাদের কাছে সব ধরনের শাড়ি পাবেন। আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন রঙের শাড়ি পাবেন। সেলসম্যানটির কথায় নীলা সাইফানকে কুনুই দিয়ে খোঁচা দেয়। খোঁচা দিতেই সাইফান একটু ঝুঁকে আসে নীলার দিকে। নীলা বলে, শাশুড়ি আম্মু কি ধরনের শাড়ি পরতে পছন্দ করে? সিল্কি, জামদানি না কাতান? সাইফান কিছু একটা ভেবে বলে, মা আগে জামদানি শাড়ি পরতো, তবে এখন আর পরে না, বয়স হয়েছে বলে। তবে আমর বেশিরভাগই সুতি কটনের মসৃণ শাড়ি পরতে বেশি পছন্দ করে। আবার মাঝে মাঝে কোনো অনুষ্ঠানে গেলে তখন কাতান শাড়ি পরে। নীলা বোঝার মতো ভান করে বলে, ও আচ্ছা, ঠিক আছে। এরপর নীলা সেলসম্যানটির দিকে তাকিয়ে বিনয়ী হেসে বলে, ভাইয়া, আমাকে কিছু সুতি মসৃণ শাড়ি দেখান, আর কিছু কাতান শাড়িও দেখান। শাড়ি কি আপনার জন্য দেখাবো ভাবি? না। তাহলে আপনার বোনের জন্য? না ভাইয়া। তাহলে নিশ্চয়ই আপনার আম্মুর জন্য? এবারও হয়নি ভাইয়া। তাহলে আপনার ননদের জন্য নেবেন? আরে ভাইয়া, আমার শাশুড়ি আম্মুর জন্য নিব। ও আচ্ছা ভাবি, এক্ষুনি দেখাচ্ছি। হুম। সেলসম্যানটির বারবার ভাবি ডাকায় বেশ অস্বস্তিতে পড়ে যায় নীলা। এরপরও নীলার কথায় সেলসম্যানটি বিনয়ী হেসে একের পর এক শাড়ি দেখাতে লাগে। নীলা সাইফানকে আবারও প্রশ্ন করে, শাশুড়ি আম্মুর কোন কালার সবচেয়ে বেশি পছন্দ? এবারও সাইফান পূর্বের ন্যায় কিছু একটা ভেবে হতাশ কণ্ঠে বলে, তা তো জানি না। সাইফানের প্রত্যুত্তরে নীলা অবাক হয়ে বলে, কি, আপনার আম্মু কোন কালার পছন্দ করে তা আপনি এখনো পর্যন্ত জানেন না? না, এতে এত অবাক হওয়ার কি আছে? তোমার যে কালারটা বেশি সুন্দর মনে হয়, তুমি সেই কালারের শাড়ি নিয়ে নাও। এরপর নীলা বেশ কয়েকটা শাড়ি দেখল, কিন্তু তার একটি শাড়িও পছন্দ হলো না। সবচেয়ে নীলা আগে বাছাই করে আসে, অনেক খোঁজাখুঁজির পর একটি সফট পিঙ্ক কালারের কটন শাড়ি নিল এবং আরও একটি জামদানি শাড়ি নিল অলিভ গ্রিন কালারের। শাড়ি দুইটাই অতি সূক্ষ্মভাবে কারুকাজ করা হয়েছে। নীলার পছন্দ করা শাড়ি দেখে সাইফান প্রশংসা করে বলে, বলতে হবে তোমার চয়েস আছে নিশি, এত একদম ফাটাফাটি চয়েস। সাইফানের কথায় মৃদু হাসে নীলা। এরপর যখন বিল পরিশোধের সময় আসে, তখন সাইফান লোকটির দিকে নিজের ক্রেডিট কার্ড বাড়িয়ে দেয়। তা দেখে নীলা বাধা দিয়ে বলে,
এই, আপনি কি করছেন? বলেছি না আমি গিফট করব, তাই বিলও আমিই দিব। নীলার কথায় সাইফান নীলার দিকে চোয়াল শক্ত করে তাকায় এবং বলে, আমি তো পুরোটাই তোমার নিশিরাত, আমার যা তোমার তাই, এখন চুপ করে থাকো। সাইফানের চোয়াল শক্ত করা দৃষ্টি দেখে নীলা তার পরিপ্রেক্ষিতে আর কিছুই বলতে পারেনি। সাইফান লোকটিকে নিজের ক্রেডিট কার্ড দিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপর তারা দুজনে মিলে একটি শোপিসের দোকানে যায়। দোকানে ঢুকে নীলা এদিকে সেদিকে ঘোরাঘুরি করে, শোপিস পছন্দ করতে লাগে, তবে একটি শোপিসও তার মনের মতো হয় না। হঠাৎই নীলার চোখ আটকে যায় দেওয়ালে ঝুলিয়ে রাখা একটি শোপিসের দিকে। খুব সুন্দর করে সেখানে আওয়ার হোম লেখা রয়েছে। প্রথম দেখাতেই এসে দৃষ্টিতেই শোপিসটির কথা মনে ধরে যায়। তাই অযথা আর সময় ব্যয় না করেই শোপিসটি কিনে নেয় নীলা। তবে এইবার এই শোপিসটির দাম সাইফানকে দিতে দেয়নি সে, সে নিজেই এই শোপিসের দামটা পরিশোধ করেছে। এরপর তারা দুজনে আবারও নিজেদের গাড়ির কাছে চলে যায়। নীলা গাড়িতে উঠে বসার সাথে সাথেই গাড়ি পূর্বের ন্যায় চলতে শুরু করে। হঠাৎই নীলার চেঁচিয়ে সাইফানকে বলতে লাগে, এই গাড়ি থামান, গাড়ি থামান। সাইফান জোরে গাড়িতে ব্রেক কষে। সাইফান নীলার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হয়েছে? এভাবে গাড়ি থামাতে বললে কেন? আরে আমি কি মিষ্টি নিয়ে যাব না? বলতে দেরি, তবে নীলার গাড়ি থেকে এক লাফ দিয়ে নামতে দেরি হয়নি। নীলাকে এভাবে গাড়ি থেকে নামতে দেখে সাইফানও নেমে দাঁড়ায় গাড়ি থেকে। ততক্ষণে নীলা একটি মিষ্টির দোকানে ঢুকে পড়েছে। সাইফান নীলার পিছু পিছু গিয়ে বলে, তোমার মিষ্টি কেনা লাগবে না নিশিরাত, আমার বাসায় কেউ এত মিষ্টি খায় না। এটা বললে কি হয়, আমি প্রথমবার আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি আর মিষ্টি না নিয়ে চলে যাব? উত্তেজনায় নীলা খেয়ালই করেনি যে সে কি বলে ফেলেছে। সাইফান নীলার দিকে এক ভুরু উঁচিয়ে বলে, ও তাই তো, তুমি তো প্রথমবারই তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ, মিষ্টি নিয়ে যাওয়ারই কথা তাই না? এরপর আর কি, অগত্যা সাইফানকে 2 কেজি 2 কেজি করে 4 কেজি মিষ্টির বোঝা বয়ে নিয়ে যেতে হলো গাড়ি পর্যন্ত। সাইফানদের বাড়ি চৌধুরী ভিলা। নামটি উচ্চারণ করলেই চোখের সামনে যেন ভেসে ওঠে এক বিশাল জমিদারি ঘরোয়ানা পুরানো ঐতিহ্য, নির্মল পারিবারিক বন্ধনের স্মৃতি। প্রবেশদ্বারে খোদাই করা সোনালী অক্ষরে লেখা চৌধুরী ভিলা। লোহার গেটের ওপর থেকে ঘোষণা করে এই ভিলার আভিজাত্য। নিচতলায় রয়েছে গেস্টদের জন্য বানানো সুবিন্যস্ত অতিথি কক্ষ। এখানে প্রতিটি রুমই বৃহৎ এবং পরিপাটি, তবে এদের ভেতরে আর কোনো সাবরুম নেই, কারণ পুরো তলাটা মূলত অতিথিদের জন্যই নির্ধারিত। আছে একটি ডাইনিং হল, যা একসাথে 10-15 জন বসে খাওয়ার মতো। সাইডে রয়েছে ড্রয়িং রুম আর লাইব্রেরি। মার্বেল পাথরে মোড়া মেঝে, খোদাই করা কাঠের ফার্নিচার আর ঝাড়বাতির আলোয় আলোকিত চারিপাশ। ওপর তলাটি মূলত পারিবারিক সদস্যদের জন্য। এখানে রয়েছে বাড়ির সবচেয়ে চমকপ্রদ ডিজাইন। চৌধুরী ভিলার বেডরুমের সঙ্গে রয়েছে একটি ড্রেসিং রুম এবং একটি অ্যাটাচড বিশাল ওয়াশরুম। ওয়াশরুমে পা রাখলেই মনে হয় যেন কারোর প্রাইভেট প্যালেসের এক কোণে দাঁড়িয়ে আছি। পুরো দেওয়াল আর মেঝে ঝকঝকে ইতালিয়ান মার্বেল দিয়ে মোড়া, চারপাশে সোনালি খোদাই করা আলোর রেখা। এই ওয়াশরুম শুধু প্রয়োজন নয়, এটি একান্তই প্রশান্তির রাজ্য, বিলাস আর নীরব আরাম, যেখানে হাত ধরাধরি করে হাঁটে। এই তলার একেবারে শেষ প্রান্তে পেছনের দিকেই রয়েছে সাইফানের নিজস্ব কক্ষ। এটাই পুরো চৌধুরী ভিলার সবচেয়ে বড় এবং চোখ ধাঁধানো ঘর। এই ঘরের জানালা খুললেই নিচে দেখা যায় সুবিশাল ফুলের বাগান। ঘরের ভেতরে রয়েছে বইয়ের তাক, গিটার, জানালার পাশে বসার স্পট। এই ঘরেই সে নিজের একান্ত মুহূর্তগুলো কাটায়, যেখানে কেউ সহজে ঢোকে না। ভিলার পেছনের অংশ জুড়ে রয়েছে সেই ফুলের বাগান। সেখানে প্রতিটি সকাল শুরু হয় পাখির ডাক আর শিশির ভেজা পাতার স্নিগ্ধতায়। বাগানের এক কোণে রয়েছে একটি ছাউনি দেওয়া বসার এলাকা ও মিটিং এরিয়া, যেখান থেকে বাগানের ফুলগুলোকে কাছ থেকে দেখা যায়।
আলো ছায়ার খেলা উপভোগ করা যায়। সবাই একসাথে বসে চায়ের কাপে চুমুকও দিতে পারে এবং অফিসের কার্যকর মিটিংগুলোও করতে পারে। চৌধুরী ভিলা শুধু একটি বাড়ি নয়, এক একটি স্মৃতির কোলাজ, এক একটি রুচির ছাপ, একটি পরিবারের গর্ব, ইতিহাস আর ভালোবাসার আশ্রয়স্থল। এর প্রতিটি দরজা, জানালা, করিডোর আর যে ঘর যেন শত শত গল্প নিজের মধ্যে ধারণ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে সময়ের ভাষায় নীরবতার পানে। বিলাসবহুল বাড়িটির প্রবেশদ্বারে এসে গাড়িটি ব্রেক কষে সাইফান। সাইফান গাড়ির হর্ন বাজাতে প্রবেশদ্বারের দরজাটি দুই প্রান্তে ছড়িয়ে যায় এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে দুইজন লোক। লোকগুলোকে এই দিকে আসতে দেখে সাইফান গাড়ি থেকে নেমে নীলার পাশে গিয়ে দাঁড়ায় ও গাড়ির জানালায় নক করে বলে, দ্রুত বের হয়ে আসো, ওরা গাড়িটা পার্ক করবে। একটু দাঁড়ান, 5 মিনিট। এমন কি হলো? 5 মিনিটে আসছি। নীলার কথা শুনে সাইফান ভুরু কুঁচকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর সাইফানের কানে একটি মধুর মেইলি কণ্ঠ ভেসে আসে, চলুন এবার। সাইফান নিজের কুঁচকে রাখা ভুরুর সাথেই পেছনে ঘুরে থাকায় সাথে সাথে তার কুঁচকে রাখা ভ্রু শীতল হয়ে যায়। তার সামনে এক রূপসী রমণী দাঁড়িয়ে আছে। এতক্ষণ যাবৎ যেই চুড়িদারের ওড়নাটা নীলার গলায় ঝুলছিল, এখন তা নীলার পুরো মুখমণ্ডল বিস্তার করছে। নীলা নিজে চুড়িদারের ওড়নাটা দিয়ে হেজাব বাঁধার মতন করে গোল করে বেঁধে গাড়ি থেকে বের হয়েছে। সাইফানের এবার পুরোপুরি বিশ্বাস হয়েছে যে হেজাব একটি নারীর 50% সৌন্দর্য ঢেকে দেয়, তবে তার সাথে হেজাব 50% নূরও দেয় একজন নারীর চেহারায়। নীলাকে এই রূপে দেখে সাইফানের মনে তখন একটি কথাই বেজে চলেছে বারংবার, ইস, সময়টা যদি এখানেই থমকে যেত, তাহলে আমি চিরকাল এভাবেই আমার নীল পরীটাকে দেখতে পারতাম। কি হলো, ভেতরে যাবেন না, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? স্নিগ্ধ মেয়েলি কণ্ঠে হুঁশ ফেরে সাইফানের। সাইফান পূর্বের ন্যায় নীলার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলে, এভাবে মাথায় ওড়না পেঁচানোর মানেটা কি? নীলা কিছুটা লাজুক হেসে বলে, প্রথমবার শ্বশুর বাড়িতে পা রাখছি, বউ বউ ফিল হচ্ছে, আর বউরা তো সবসময় মাথায় ওড়না দিয়ে রাখে, তাই আমিও দিলাম। তবে ওড়না দেওয়া আরো কারণও আছে। নতুন বউ প্রথমবার শ্বশুর বাড়িতে পা রাখছে, একটা শালীনতার ব্যাপার আছে না? বুঝেছি ম্যাডাম, এবার চলুন। নীলাও মুচকি হেসে সাইফানের সাথে পা বাড়ায় সামনের দিকে। তখন নীলার মস্তিষ্কের কিছু একটা হানা দেয় এবং নীলা বলে, এই দাঁড়ান দাঁড়ান, এখন আবার কি হলো? আরে মিষ্টির প্যাকেট এবং গিফটগুলো নিবেন না? ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম, দাঁড়াও নিয়ে আসছি। বলেই সাইফান গাড়ির পেছন থেকে মিষ্টি এবং গিফটের প্যাকেটগুলো বের করে আনে। গিফটের প্যাকেটগুলো নীলার হাতে ধরিয়ে দিয়েছে সে। নিজেই 4 কেজি মিষ্টির বোঝা বহন করে। আর সাইফান যেতে যেতে চেঁচিয়ে বলে, বাহাদুর, গাড়িটাকে পার্ক করে দিও। বিশাল লোহার গেটটা খোলার শব্দে একটু চমকে ওঠে নীলা। ধীরে পা বাড়ায় গেটের ভেতরে। আর তখনই চোখ পড়ে মাথার ওপরে খোদাই করা লেখা সোনালী অক্ষরে, চৌধুরী ভিলা। চকচকে ঝকঝকে অক্ষরগুলো যেন সূর্যের আলোয় এক একটা আগুন গর্ভে জ্বলে উঠছে। মনে হলো এই ফটকটা কেবলই এক বাড়ির গেট নয়, এটা এক ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে থাকা দরজা। সাইফান একটি কথাও না বলে মাথা নিচু করে এগিয়ে চলে। নীলা নিঃশব্দে পেছনে হাঁটে। পায়ের নিচে সাদা মার্বেলের রাস্তা, প্রতিটা ধাপে হালকা ধাতব ধ্বনি। রাস্তাটির দুই পাশে সারি সারি বিশাল গাছ, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অভিজাত প্রহরীর মতো, যারা যুগের পর যুগ দাঁড়িয়ে থেকেছে এই রাস্তাটাকে পাহারা দেওয়ার জন্য। নীলা কিছুই বলে না, কিছু জিজ্ঞেসও করে না, তবুও তার বুকের ভেতরটা কেমন যেন টান টান হতে থাকে। এক অজানা আশঙ্কা, অজানা অনুভূতি, অস্পষ্ট একটা অস্বস্তি। কিছু না বলেও অনেক কিছুই বোঝার চেষ্টা এই বাড়ি, এই পথ, এই মানুষ। সাইফান ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তবে তার ছায়াটা পড়েছে ঠিক নীলার ছায়ার ওপরে। তারা আলাদা হেঁটেও আলাদা হাঁটছে না, অদৃশ্য এক বন্ধনে যেন তাদের ঘিরে রেখেছে।
দূরত্ব থাকলেও ছায়াগুলো আলাদা হচ্ছে না। মনে হলো এই নীরব হাঁটা এটাও এক ধরনের প্রতিজ্ঞা, একসাথে তবু দূরে, চুপচাপ কিন্তু অদৃশ্য কোনো বন্ধনে জড়ানো। চৌধুরী বাড়ির প্রবেশদ্বারে এসেই একটা দীর্ঘশ্বাস ফেলে সাইফান। এরপর সাইফান কলিং বেলে চাপ দেয়, একবার, দুইবার, তিনবার। তবে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে মেজাজটাই বিগড়ে যায় সাইফানের। সাইফান কিছুটা প্রেসার দিয়েই কলিং বেল বাজাতে শুরু করে। তখনই ভেতর থেকে একটি মহিলার কণ্ঠ শোনা যায়, আসছি বাবা। এখানে এত জোরে কলিং বেল বাজানোর কি আছে? বলতে বলতেই প্রবেশ দুয়ার খুলে দেয় ইয়াসমিন চৌধুরী। সাইফানকে এই সময় এখানে মোটেও আশা করেননি তিনি। তাই স্বাভাবিকভাবেই সাইফানকে দেখে তার ভুরু কুঁচকে যায় এবং তিনি কুঁচকানো ভুরু নিয়েই শুধালেন, কিরে আদ্র, তুই এখানে এই সময়? কেন, আমি এই সময় বাড়িতে আসতে পারি না? আমার কথার মানে কি এটা না? বলতে বলতে ইয়াসমিন চৌধুরীর চোখ যায় সাইফানের হাতে থাকা মিষ্টির প্যাকেটের ওপর। তিনি সাইফানের পানে তাকিয়ে অবাক কণ্ঠে শুধালেন, এত মিষ্টি কেন এনেছিস? কোনো সুসংবাদ আছে আদ্র? সুসংবাদ আছে বলেই তো মিষ্টি নিয়ে এসেছি চাচি। এখন তুমি বাবা, মা এবং চাচুকে দ্রুত ডেকে ড্রয়িং রুমে আসো তো। আমরা ড্রয়িং রুমেই বসছি। সাইফানের কথা শুনে ইয়াসমিন চৌধুরী ঘুরে দাঁড়িয়েছিলেন বাকিদেরকে ডাক দেওয়ার জন্য। তবে সাইফানের মুখে আমরা শুনে আশ্চর্য হয়ে যান তিনি। তিনি পেছনে ঘুরে সাইফানের দিকে দুই ভুরু উঁচু করে তাকান এবং বলেন, আমরা বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস? তোর সাথে অন্য কেউ এসেছে? তখনই সাইফানের পেছন থেকে নীলা উঁকি দিয়ে ভীতু কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? সাইফানের বাহুর পেছনে যে কেউ থাকতে পারে তা ইয়াসমিন চৌধুরীর ধারণায়ও ছিল না। অবশ্য থাকার কথাও না যে সাইফানের সুঠাম বলিষ্ঠবান শক্তপোক্ত দেহের ওই পারে কেউ থাকতে পারে। নীলা সাইফানের তুলনায় দ্রুতই ও এতটাই ক্ষুদ্র যে সে যদি সাইফানের পেছনে দাঁড়ায় তবে কেউ তা দেখতেও পাবে না। ইয়াসমিন চৌধুরীর সাথেও ঠিক তাই হয়েছে। তিনিও নীলাকে লক্ষ্য করেননি। সাইফানের সঙ্গে একজন মেয়ে এসেছে। সাইফান নিজের সঙ্গে একটি মেয়েকে নিয়ে এসেছে। এতেও পুরো অবিশ্বাস্য ব্যাপার। নীলাকে দেখে ইয়াসমিন চৌধুরী আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। তিনি দৌড়ে গেলেন নিজের ভাসুর এবং বড় জাকে ডেকে আনতে। এই সুযোগে সাইফানও নীলার সঙ্গে চৌধুরী বিল্লায় প্রবেশ করে। সাইফান নীলাকে ড্রয়িং রুমের সোফার উপরে বসিয়ে দেয়। সাইফানের হাতে থাকা মিষ্টির প্যাকেটগুলো স্থান হয় টেবিলের ওপর। সাইফান ও নীলার সাথে ড্রয়িং রুমের সোফার উপরে বসে পড়ে। কিছু সময়ের ব্যবধানে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলেন চৌধুরী বাড়ির দুই কর্ত্রী এবং দুই কর্তা। ইয়াসমিন চৌধুরীর ভাষ্য মতে সাইফান নিজের সঙ্গে একটি মেয়ে নিয়ে এসেছে। তাই তারাও আর সময় নষ্ট না করে দ্রুত নিচে নেমে এসেছেন সেই মেয়েটিকে দেখতে। তারা নিচে নেমে দেখতে পেলেন সাইফান এবং সেই মেয়েটি একসঙ্গে সোফায় বসে আছে। তা দেখে প্রথমে সেই দিকে ছুটে গেলেন ইয়াসমিন চৌধুরী এবং জাবেদা চৌধুরী। তারা দুজনও গিয়ে নীরাদের সামনে মুখোমুখি সোফায় বসে পড়লেন। কোহিনূর চৌধুরী এবং পাভেল চৌধুরী এখনো আহাম্মক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। তাদের দৃষ্টিতে একই প্রশ্ন, সাইফান নিজের সঙ্গে একটি মেয়েকে নিয়ে এসেছে? যেই ছেলে মেয়েদের নাম শুনলেই ভুরু কুঁচকে নেয়, সেই ছেলে নিজের সঙ্গে একটি মেয়েকে নিয়ে এসেছে। কোহিনূর চৌধুরী এবার সাইফানের সঙ্গে বসে থাকা মেয়েটির উপরে দৃষ্টি নিবদ্ধ করলেন। দেখতে পেলেন মেয়েটি নিজের চুড়িদারের ওড়না দ্বারা হেজাবের মতো করে নিজের মাথার চারিপাশ পেঁচিয়ে রেখেছে। ব্যাপারটা কোহিনূর চৌধুরীর বেশ ভালো লাগলো। কোহিনূর চৌধুরীর মেয়েটিকে দেখে বুঝতে পারলেন মেয়েটি খুবই শান্ত প্রকৃতির, চেহারায় বেশ মায়াও আছে। মেয়েটি মাথা নিচু করে বারংবার দুই হাত দুটো কচলে যাচ্ছে। এর মধ্যে ইয়াসমিন চৌধুরীর নীলার থুতনিটা ধরে মাথা উঁচু করে ধরলেন। সঙ্গে সঙ্গেই কোহিনূর চৌধুরী এবং পাভেল চৌধুরীর মাথায় বাজ পড়ল। তারা একে অপরের দিকে অবাক নয়নে তাকালেন। মন্ত্রী সুজয় শিকদারের মেয়ে এখানে, তাও তাদের ছেলে সাইফানের সঙ্গে। নিশিতা আফরিন নীলা এখানে তাদের ছেলের সাথে একসঙ্গে বসে আছে।
কিভাবে সম্ভব? যেই মেয়ে বিয়ে করবে না বলে বিয়ে থেকে পালিয়ে গিয়েছিল, সেই মেয়ে তাদের ছেলের সঙ্গে কি করছে? নীলাকে ইয়াসমিন চৌধুরী এবং পাভেল চৌধুরী ছাড়া আর কেউই চেনে না। চৌধুরী বাড়ির কোনো সদস্য নীলার ছবি দেখেনি। তারা জানেও না সাইফানের বিয়ে কার সাথে ঠিক হয়েছিল। আচ্ছা, তারা যদি জানতো এই মেয়ের সাথেই সাইফানের বিয়ে ঠিক হয়েছিল, তখন কি হতো? আর কিছু ভাবতে পারল না কোহিনূর চৌধুরী ও পাভেল চৌধুরী। তারা দুজনেই ইয়াসমিন চৌধুরীর সাথে গিয়ে বসলেন। সবাইকে একসাথে সোফায় বসতে দেখে নীলা নম্র কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। সবাই নীলার সালামের উত্তর দেয়। ইয়াসমিন চৌধুরী এবার নীলার দিকে তাকান তো আরেকবার সাইফানের দিকে তাকিয়ে বলেন, মেয়েটির নাম কি? ওর নাম তো নিশির রাত। সাইফানের কথা শুনে হতবাক হতবুদ্ধি বাকরুদ্ধ হয়ে গিয়েছে উপস্থিত সবাই। নিশির রাত, এ আবার কারোর নাম হয় নাকি? সবার দৃষ্টির আড়ালে নীলা সাইফানের পিঠে একটা চিমটি কাটে। চিমটি কাটায় সাইফান কিছুটা নড়ে চড়ে বসে এবং পূর্বের ন্যায় আবারও শুধালো, উফ সরি, ওর নাম নীলা, পুরো নাম নিশিতা আফরিন নীলা। জাবেদ চৌধুরী সাইফানকে জিজ্ঞেস করলেন, তা তো বুঝলাম, তবে এই মেয়েটিকে আদ্র আর তোমার সাথেই বা কি করছে? জাবেদ চৌধুরীর কথায় সাইফান নির্দ্বিধায় জবাব দেয়, ও আমার গার্লফ্রেন্ড। সাইফানের এই কথাটি যেমন ৮ নাম্বার আশ্চর্য হয়ে গেল। তার মানে পৃথিবীতে ৭টি আশ্চর্য থাকলেও সাইফানের এই কথাটি যে বাকি ৭টির সঙ্গে যোগ হলো। সাইফানের গার্লফ্রেন্ড আছে, এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা? পাভেল চৌধুরী কিছুটা কৌতূহল এবং কিছুটা অবাক হয়ে সাইফানকে প্রশ্ন করলেন, এই মেয়েটির সঙ্গে তোমার সম্পর্ক কত বছরের? পাভেল চৌধুরীর কথায় সাইফান এবং নীলা একই সঙ্গে জবাব দেয়, 7 মাস। 2 বছর? এদের কথায় সবাই যেন আরো আরেক দফা অবাক হয়ে গেল। পাভেল চৌধুরী কিছুটা রাশভারী কণ্ঠে বলেন, তুমি কি আমার সাথে মজা করছো? এই মেয়েটি বলছে 7 মাস আর তুমি বলছো 2 বছর। এটা তো বিশ্বাসযোগ্য হচ্ছে না কিছুতেই। সাইফান পুরো ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য আমতা আমতা করে বলে, আসলে ওর সাথে আমার সম্পর্ক বছর 7 মাস আর কি, 2 বছর 7 মাস। আর 5 মাস হলো আমাদের সম্পর্কে ও 3 বছরের পূর্ণতা পাবে। সাইফানের এইরকম ডাহা মিথ্যা কথা শুনে নীলা নিজের মনে বিড়বিড় করে, কি ফাজিল লোক রে বাবা, কিভাবে এত বড় মিথ্যা কথা বলে দিল? আমার সাথে ওনার সম্পর্ক নাকি 2 বছর 7 মাসের। ভাবা যায়? এত সময় পেরোনোর পর কোহিনূর চৌধুরী নিজের মুখের বুলি ফুটিয়ে কাঠ ভারী কণ্ঠে বলেন, এই মেয়েটার জন্যই কি তুমি বিয়ে থেকে পালিয়েছিলে? হুম, ওকে আমি ভালোবাসি। ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না বলেই আমি বিয়ে থেকে পালিয়েছিলাম। তোমরা বিশ্বাস করো, আমি ওকে প্রচুর ভালোবাসি। হুম, কচু ভালোবাসা। আমাকে নাকি উনি প্রচুর ভালোবাসে। উনি কিভাবে এত বড় ডাহা মিথ্যা কথা বলতে পারলেন? এবারও নিজের মনেই কথাগুলো বিড়বিড় করল নীলা। তুমি কি এই মেয়েটাকে সত্যি ভালোবাসো? সন্দিহান কণ্ঠ কোহিনূর চৌধুরী। এতক্ষণ চুপচাপ বসে থাকা নীলা এবার নিজের মুখের কথা ফুটিয়ে বলে, হ্যাঁ আন্টি, আমি ওনাকে অনেক ভালোবাসি। তোমরা যদি একে অপরকে ভালোই বেসে থাকো, তাহলে তুমি আদ্রাসানকে উনি করে বলছো কেন? সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে বলেন পাভেল চৌধুরী। নীলা পাভেল চৌধুরীর প্রতি উত্তরে বলেন, আসলে আমি ওনাকে প্রথম থেকেই আপনি করে বলতাম, তাই এখন অভ্যাস হয়ে গিয়েছে। ও আচ্ছা, তোমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? উত্তেজনায় ভরা কণ্ঠ ইয়াসমিন চৌধুরীর। ইয়াসমিন চৌধুরীর করা প্রশ্নে নীলা এবং সাইফান একে অপরের দিকে তাকিয়ে হালকা ঢোক গেলে। সত্যি তো, তারা এখন কি বলবে? নীলা কিছু বলতে যাবে তার আগে সাইফান নীলার হাতটা আলতো করে চেপে ধরে। সবার চোখে এই দৃশ্য আড়াল হয়নি। সবাই দেখছে সাইফান নীলার হাতটি ধরেছে। সাইফান সবার দিকে তাকিয়ে বলে, শপিং মলে দেখা হয়েছিল। শপিং মলে এক দেখাতেই তোমাদের মাঝে প্রেম হয়ে গেল? তাও আবার এত বছরের?
জাবেদ চৌধুরীর করা প্রশ্নে বেশ বিরক্ত বোধ হলো সাইফানের। কোথায় সে কথাটাকে কাটাতে চাচ্ছে, আর এখানে তার চাচু এই কথাটাকে আরো ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে বলছে। সাইফান প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে, এর অল্প এর গল্প না হয় তোমাদের পরে বলবো। এখন তোমরা নিশির রাতকে দেখে বলো তোমাদের পছন্দ হয়েছে কিনা। সাইফানের কথায় লজ্জায় আড়ষ্ট হয়ে যায় নীলা। সে কি লজ্জা! নীলার ভাবসাব এমন যে তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে, কিন্তু ঘটনা এখানে পুরোটাই উল্টা। পাত্রপক্ষ তাকে দেখতে আসেনি, বরং সে পাত্রপক্ষের বাড়িতে গিয়ে পাত্রী সেজে বসে আছে। ব্যাপারটা কেমন হাস্যকর হয়ে গেল না? কে পাত্রকে পাত্রী বোঝাই মুশকিল। সাইফানের করা প্রশ্নে ইয়াসমিন চৌধুরী উল্লাসিত ভরা কণ্ঠে বলেন, পছন্দ হবে না কেন? মেয়ে তো দেখতে ভারী মিষ্টি। তাছাড়া আমাদের আদ্রাসানের পছন্দ যে। ইয়াসমিন চৌধুরীর কথায় মুচকি হাসে নীলা, আর সেই হাসির আড়ালেই বুকের গভীরে কেমন এক মিষ্টি কাঁপুনি ছড়িয়ে পড়ে। এতক্ষণ ধরে নিজের পরিচয় আড়াল করে বসে থাকা নীলা আজ প্রথমবার এই মানুষগুলোর চোখে কিছুটা আপন হয়ে উঠেছে। কে জানে ভবিষ্যতে তারা মেনে নেবে কিনা, ভালোবাসবে কিনা, কিন্তু এখন এই মুহূর্তে এই ছোট্ট স্বীকৃতিটা যেন এক জীবনের দামি উপহার। নীলা চোখ নামিয়ে ফেলে, ঠোঁটে রয়ে যায় সেই মুচকি হাসি, আর হৃদয়ে জমে থাকে এক অদ্ভুত শ্বাস আটকে আসা অনুভব। মনে মনে ভাবে, এমন করে যদিও কেউ পছন্দ বলতে পারে, তাহলে হয়তো সত্যিটা জানলেও খুব বেশি ঘৃণা করবে না তারা। হয়তো একদিন এই ভিলা আমাকেও আপন করে নিবে। হয়তো আমি সত্যি ওনার জীবনের একটা জায়গা হয়ে উঠব। বলেই নীলা আবারও হাসে, কিন্তু সেই হাসির আড়ালে যেন কিছু গোপন কাঁপুনি, একটা নামহীন প্রশান্তি নিজের অজান্তেই বুকের ভেতরে ঢেউ তোলে। নীলা আবারও নিজের মনেই বলে ওঠে, আমি কি সত্যি ওনার কিছু হয়ে উঠেছি? নিজের মনেই এক অজানা আলাপ শুরু করে নীলা। চারপাশে লোকজন, আলো, শব্দ, সবকিছু যেন আস্তে আস্তে নিঃশব্দ হয়ে যায়। তখনই হঠাৎই তার চোখ পড়ে সাইফানের দিকে। সাইফান তাকিয়ে আছে ঠিক তার দিকেই। কোনো হাসি নেই ঠোঁটে, নেই কোনো টিপ্পনি, শুধু এক অদ্ভুত শান্ত, গম্ভীর, অথচ অদম্য আবেগে ভরা দৃষ্টি। নীলার বুকের ভেতরে কাঁপন আরো বেড়ে যায়। সেই চোখের দিকে তাকিয়ে সে বুঝে যায় এই মানুষটার কথা কম বলে, কিন্তু চোখ দিয়েই সব বলে দেয়। এক মুহূর্তে মনে হয় যেন তার চারপাশের সময় থেমে গেছে, শুধু দুই জোড়া চোখ আর দুইটা হৃদয়ের অজানা কথা। সাইফানের চোখে সরায় না, তার ঠোঁট নড়ে না ঠিকই, কিন্তু চোখ বলে, তোমরা তোমার জন্য সবকিছু ত্যাগ করতেও পারি নিশিরাত, শুধু একবার বলো আমি আছি, শুধু তোমার পাশেই থাকার জন্য। আর সেই দৃষ্টি পেতে পেতে নীলা যেন নিজের মনেই বলে ফেলে, তুমি কথা বলো না, তবুও যেন আমার হৃদয়টা তোমার চোখেই পড়ে থাকে। তাদের চোখের ভাষা, দৃষ্টির আদান প্রদান, মনের কথা, সবকিছুই ভঙ্গ হয় জাবেদ চৌধুরীর করা প্রশ্নে, তুমি কোন ক্লাসে পড়ো নিশিতা? সংশয়ে নীলা এবং সাইফান নিজেদের মুখোমুখি হয়ে বসে থাকা জাবেদ চৌধুরীর দিকে তাকায়। পরেক্ষণেই নীলার মাথায় আসে জাবেদ চৌধুরী তাকে কিছু জিজ্ঞেস করেছেন। নীলা আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগেই সদর দরজা থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে, নিশি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে বাবা। মেয়েলি কণ্ঠ পেয়ে সবাই ঘাড় ঘুরিয়ে তাকায় সদর দরজার পানে। সবাই দেখতে পায় জেরিন এবং পিহু হেঁটে আসছে সদর দরজা দিয়ে। মূলত কথাটি বলেছে জেরিন। জেরিনের কথায় জাবেদ চৌধুরী বলেন, নিশিতা কোন ক্লাসে পড়ে তা তুই কিভাবে জানলি? আরে নিশি তো আমাদের সাথেই পড়ে চাচ্ছু, আমরা সেম ইয়ার। পিহুর কথায় ইয়াসমিন চৌধুরী কিছুটা অবাক হয়ে বলেন, কি? হুম। বলতে বলতেই পিহু এবং জেরিন নীলার গা ঘেঁষে ধপাস করে বসে পড়ে সোফায়। এতক্ষণ যাবৎ নীলা এবং সাইফানের মাঝে কিছুটা হলেও দূরত্ব ছিল,
তবে বিহু এবং জেরিনের বসার কারণে অনিচ্ছাকৃতভাবেই নীলা এবং সাইফানের মাঝখানের ছোট্ট সেই কিঞ্চিত দূরত্বটাও মিলিয়ে গেল। এখন তারা একে অপরের একেবারে গা ঘেঁষাঘেঁষি করে বসেছে। কেউ কিছুই বলেনি, বারবার চেষ্টাটুকুও করেনি। আহ, তবে নিঃশব্দে খুব নীরবে একটা আবরণ যেন নেমে এসেছে তাদের মাঝখানে। একটা অদৃশ্য স্পর্শ, অচেনা উত্তাপ, যেন চারপাশটা হঠাৎ করেই ভারী হয়ে উঠল। সাইফান সামান্য কাঁধ ঝুঁকিয়ে বসে। নীলা গা সটকে একটু সরে যেতে চেয়েও পারল না। আসলে আর সরে যাওয়ারও জায়গাটুকুও নেই, কেননা তার অপর পাশেই গা ঘেঁষে বসে আছে পিহু। তার শরীরের পাশটা যেন সাইফানের উপস্থিতিতে হালকা কেঁপে উঠেছে, কিন্তু সেই কাঁপুনির মনে ঠিক ঠিক কি সে নিজেই জানে না। সাইফানও অস্থির হয়ে নিজের শার্ট ঠিক করার অভিনয় করলো, চোখ নামিয়ে রাখলো সামনের কার্পেটের দিকে। কিন্তু তার কানের পাশে নীলার নিঃশ্বাসের তাপ যেন ধীরে ধীরে বনে চলেছে অদৃশ্য কোনো স্বীকারোক্তি। তারা কেউ কিছু বলছে না, তবুও মনে হচ্ছে যেন হাজারটা কথা চাপা পড়ে আছে এই নীরবতার ভেতর। একটু কেঁপে ওঠা, একটু থমকে যাওয়া, একটু অকারণেই শ্বাস আটকে রাখা, এই সবটুকুতেই মিশে আছে এক অন্যরকম অনুভব, যার মানে বোঝা যায় না, শুধু ফেলা যায় দীর্ঘ এক নিঃশ্বাসে। সবাই যেন তা দেখছে না। তারা মনে করছে নীলা এবং সাইফান হয়তো আগেও একই রকমভাবে কাছাকাছি বসেছিল। এ কারণেই সবাই এই ঘটনাটাকে স্বাভাবিকভাবেই নিল। নীলা পিহুর কানে ফিসফিস করে বলে, একটু ওদিকে চেপে বস। পিহু রাগ দেখিয়ে নীলার মতো ফিসফিস করে বলে ওঠে, ওইদিকে চাপবে কেন? যা যা না, আমার ভাইয়ের কোলের ওপরে গিয়ে বসে পড়। ছি, এসব কি বলছিস? কি নির্লজ্জ কথাবার্তা! এখন ছি বলছিস কেন? আমরা যখন তোকে ওই দিন জিজ্ঞেস করলাম আদ্রাসান ভাইয়ার সাথে তোর কোনো সম্পর্ক আছে কিনা, তখন তো বেশ বলেছিলি আমার তোর ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে তুই এখন এখানে আমাদের বাড়িতে কি করছিস? জেরিনের কথায় নীলা আমতা আমতা করে বলে, প্লিজ বোঝার চেষ্টা কর। পিহু নীলার ওপরে মিছে মিছে রাগ দেখিয়ে বলে, বেয়াদব মহিলা, সর এখান থেকে। আমি নিশ্চিত তুই মোনা এবং সিনথিয়াকেও এই ব্যাপারে কিছুই বলিসনি। একবার এখন এখানকার গ্রুপ মিটিংটা শেষ হোক, এরপর দেখিস তোকে নিয়ে আমি কি করি। সিনথিয়া এবং মোনাকে তোর এই কুকর্মের সব কথা বলে দিব। বলেই মুখে ক্লুপ পেতে বসেছিল পিহু। চৌধুরী ভিলায় যেন পিন পতন নীরবতা নেমে এসেছে। নিঃশব্দ নিস্তব্ধতা, একটা ভার ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে প্রতিটি কোণে। নীরবতা চৌধুরী ভিলাকে যেন ঘিরে ফেলেছে। নিমগ্ন, নিথর, নির্বিচার এক শূন্যতা ঘর জুড়ে। সবার নীরবতাকে উপেক্ষা করে কোহিনূর চৌধুরী কাট কাট কণ্ঠে বলেন, তোমরা যেহেতু একে অপরকে এতটাই ভালোবাসো, তাহলে এখানে আমাদের বলার মতন কিছুই নেই। আমি চাই না আমার ছেলের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে, তাই আমি কয়েকদিন পরেই যাব তোমার বাবার সাথে কথা বলতে। আশা করি এতে তোমার কোনো আপত্তি নেই। কথাগুলো নীলার পানে তাকিয়ে বলেন কোহিনূর চৌধুরী। নীলা নিজের ঘাড় নেড়ে সম্মতি দিয়ে বলে, এখানে আপনারা গুরুজন, আপনারা যা ভালো মনে করেন, আপনারা যা করবেন তা নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই করবেন। নীলার কথা শুনে কিছুটা আনন্দিত হলেন কোহিনূর চৌধুরী। মেয়েটি কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। আজ সুজয় শিকদারকে বলেছিলেন তার মেয়ে নাকি ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে না। যাক, পরিশেষে তার ছেলে তাদের পছন্দ করা মেয়েকেই পছন্দ করেছে। এর থেকে ভালো কথা আর কি হতে পারে? কোহিনূর চৌধুরী পাভেল চৌধুরীর দিকে তাকিয়ে বলে, এখানে তোমার কিছু বলার আছে? এখানে আমার আর কি বা বলার থাকতে পারে? আমার ছেলে যাকে পছন্দ করেছে সেই মেয়েকেই আমার পুত্রবধূ করতে চাই, এতে আপত্তি নেই। অবশ্য এখানে কোহিনূর চৌধুরী এবং পাভেল চৌধুরীর আপত্তি থাকার কথাও না। তারা নিজেরাই চেয়েছিলেন নীলাকে নিজেদের পুত্রবধূ করার জন্য। এরপর কোহিনূর চৌধুরী ইয়াসমিন চৌধুরী এবং জাবেদ চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, তোমাদের কি মনে হয় ভাবি
আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই সঠিক, আমরা সেটাই মানি, একসঙ্গে বললেন ইয়াসমিন চৌধুরী এবং জাভেদ চৌধুরী। কোহিনূর চৌধুরী এবং পাভেল চৌধুরীকে এত সহজে সাইফান এবং নীলার সম্পর্ক মেনে নিতে দেখে তারা কিছুটা আশ্চর্য হয়েছিলেন। তবে জাভেদ চৌধুরীর নিজের বড় ভাইয়ের সিদ্ধান্তকে সবসময় মান্য করে চলেন, তাই এখানে ইয়াসমিন চৌধুরী এবং জাভেদ চৌধুরীর বলার কিছুই ছিল না। নীলার অবস্থান এখন সাইফানদের বিলাসবহুল বাড়ির পিহুর কণ্ঠে। পিহু ঘরটি ঝকঝক পরিষ্কার দেওয়ালে ঝোলানো হালকা গোলাপি পর্দা আর ফ্লোরের নরম কার্পেটে যেন এক রাজকুমারীর ঘর মনে করিয়ে দেয়। কিন্তু সেই রাজকুমারীর পরিবেশের মাঝেও নীলা যেন ছোট্ট এক অপরাধিনী। পিহুর বিছানায় কাচুমাচু হয়ে বসে আছে। দরজার ওপাশ থেকে ভেসে আসা পায়ের শব্দ শুনেই তার বুকটা ধকধক শুরু হয়ে যায়। হঠাৎ করে দরজা ঠেলেই ভেতরে ঢোকে পিহু আর জেরিন। দুজনের চোখেই যেন বজ্রপাতের ঝলক। পিহুর ভুরু কুঁচকে আছে, ঠোঁটের কোণে তীব্র ক্ষোভের রেখা। সে এক দৃষ্টিতে নীলার দিকেই তাকিয়ে রইল। জেরিনের দৃষ্টি আরো ভয়ঙ্কর, চোখ দুটো যেন প্রশ্নে আর রাগে জ্বলছে। নীলার বুকের ভেতরেই হঠাৎই কেঁপে ওঠে, হাত দুটো আঁকড়ে ধরে বসে থাকে বিছানার কিনারায়। ঠোঁট শুকনো হয়ে গেছে, গলা দিয়ে যেন কোনো শব্দ বেরোতে চায় না। চোখ দুটো নামিয়ে রাখলেও অনুভব করছে পিহু আর জেরিনের দৃষ্টি যেন তীক্ষ্ণ ছুরির মতো তার ভেতরে চিরে ফেলছে। পিহুর ঠোঁট কেঁপে ওঠে রাগে। নিশি, আমাদের এতদিনের বন্ধু হয়েও তুই এটা কি করলি? এত বড় লুকোচুরি! জেরিন ফিসফিস করে যোগ করলো, কিন্তু স্বরটা তীক্ষ্ণ। আমাদের ওপর কি তোর কোনো বিশ্বাস নেই? তুই কি আমাদের একটু যোগ্য ভাবিস না? নীলার গলা শুকিয়ে গেছে, মনে হচ্ছে বুকের ভেতরে কেউ যেন শিকল বেঁধে ধরে টানছে। কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি কাউকে কষ্ট দিতে চাইনি। পিহু এগিয়ে আসে এক পা করে, চোখে তীব্র দৃষ্টি। তুই কাউকে কষ্ট দিতে চাসনি, কিন্তু আমরাই কষ্ট পেয়েছি নিশি। আমরা তোর আপন মানুষ না? তুই সবার সাথে, সবার আগে আমাদের বিশ্বাসঘাতকতা করলি আমাদের সাথে। নীলার গালে হালকা অশ্রু গড়িয়ে পড়ে। সে মুখ তুলে এক মুহূর্তের জন্য পিহুর চোখের দিকে তাকায়, তারপর আবারও দৃষ্টি নামিয়ে নেয়। বুকের ভেতর কান্না গুমড়ে ওঠে, কিন্তু গলা দিয়ে বোঝার উপায় নেই। তার ঠোঁট কাঁপছে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। আমি শপথ করে বলছি, আমি চাইনি এমন হোক। আমি আমি ভয় পেয়েছিলাম। ঠিক তখনই জেরিন হঠাৎই এক ফোঁটা হাসি চেপে রাখতে পারল না, হেসেই ফেলে। পিহু প্রথমে অবাক হয়, তারপর তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। মুহূর্তের মধ্যেই সে গম্ভীরতা গালে গিয়ে আনন্দ ভরে যায় ঘরটা। নীলা চমকে যায়, চোখে বিস্ফোরিত, আর বুঝতে পারে না যে কি হচ্ছে। পিহু হেসে নীলার দিকে এগিয়ে এসে বলে, অবাক হচ্ছিস? ভাবছিস আমরা তোরে গিলে খাবো? না রে পাগলি, আমরা এতক্ষণ তোরে ভয় দেখাচ্ছিলাম। জেরিন গলা উঁচু করে হাসে, ওরে বাপরে, তোর মুখের এক্সপ্রেশন দেখে তো আমার ভিডিও করতে ইচ্ছে করছিল। ভাবলি না আমরা তোকে ছেড়ে দেব না? পিহু এবার নীলাকে জড়িয়ে ধরেই বলে, কিন্তু শোন, সত্যি বলছি নিশি, তোর আর সাইফান ভাইয়ের কথা শুনে আমি এত খুশি হয়েছি। তবে তুই আমাদের এই বিষয়ে কিছু জানাসনি, এর জন্য রাগ হয়েছিল। কিন্তু খুশিটা রাগের চেয়ে অনেক বেশি। জেরিনেরও কাছে নীলার গালে হাত রেখে হেসে বলে, শুধু খুশি না রে পাগলি, আমরা গর্বিত। আদ্র ভাইয়ের মতো মানুষকে পেলে তুই কেমন ভাগ্যবতী সেটা বুঝতে পারছিস? নীলার চোখ ভিজে যায়, বুকের ভেতরের ভয় গলে গিয়ে এক অদ্ভুত স্বস্তি ফিরে পড়ে। সে চোখ নামিয়ে মৃদু হেসে বলে, তোরা রাগ করবি ভেবেই তো আমি ভয় পাচ্ছিলাম, তাই কিছু বলি নাই। পিহু তার হাতটা ধরে টেনে বলে, রাগ করিনি, আমাদের আদ্র ভাইয়ের নিশির রাত। তোকে শুধু চমক দিতে চেয়েছিলাম। ঘরটা মুহূর্তেই হাসি আর উচ্ছ্বাসে ভরে যায়। যে গভীরতা, নীরবতা একটু আগেই ঘনিয়েছিল তা মিলিয়ে গিয়ে জায়গা নেয় খুশি আর আবেগের রং।
এভাবে কিছু সময় পেরোনোর পর পিহু সিরিয়াস ভঙ্গিমায় বলে, আমি তাই তো বলি, যেখানে আদ্র ভাইয়া কোনো মেয়েকে সহ্যই করতে পারে না, সেখানে নিশিকে সারাক্ষণ নিশির রাত বলে খ্যাপানো হয়। আমাদের আগেই বোঝা উচিত ছিল রে জেরিন। আবার দেখলি না ডান্স পারফরমেন্সের সময় তারা কি সুন্দর ডান্স করছিল, একদম রিয়েল কাপলের মতো লাগছিল। আমাদের তখনই বোঝা উচিত ছিল। এক কাজ করলে কেমন হয়, চল আমরা গ্রুপে একটা কল দেই, তাহলে একই সঙ্গে সিনথিয়া আর মোনাও আমাদের সব কথোপকথন শুনতে পাবে। চোখ টিপে চোখে চাপলো দৃষ্টিরেখা, মুখে বাঁকা হাসি ফুটিয়ে উল্লাসিত দুষ্টুমি ভরা কণ্ঠে বলল জেরিন। জেরিনের কথা শুনে পিহুও দুষ্টুমি ভরা কণ্ঠে বলে, দ্রুত কল লাগা গ্রুপে। নীলার মুখে এক মুহূর্তেই যেন ফ্যাকাশে হয়ে যায়। পিহু আর জেরিনের মুখে গ্রুপ কল, এই কথাটা শুনেই তার মাথার ভেতরে যেন বাজ পড়ে। চোখ দুটো কুঁচকে ওঠে, ঠোঁট কাঁপতে থাকে, তার পরাণ পাখি যেন এখনই বুক চিরে বেরিয়ে আসবে। সে বিছানার কোনায় গুটিসুটি হয়ে বসে পড়ে, যেন কারোর সামনে তার সব গোপন সত্য উন্মোচিত হতে চলেছে। এক হাত উঠিয়ে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, না না প্লিজ পিহু, কল দিবি না, আমি একদম প্রস্তুত না। এই কথা ওদের কানে গেলে আমি একেবারেই মাটি হয়ে যাব রে। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে আতঙ্কে, যেন সামনে ভূত দেখেছে। বুকের ভেতর থেকে ভেসে আসে ভীত কণ্ঠ। নীলা আবারও বলে, সিনথিয়া জানলে তো হোস্টেলে ফিরে আমাকে বাঁচতে দিবে না। আর মোনা, সে তো আগে থেকেই সাসপিয়াস ছিল সাসপিয়াস ছিল। ও তো বলেই বসবে, আমি আগেই বলেছিলাম। তারপর আমার চুল কেটে কোরিয়ান স্টাইলে স্ট্রেস স্ট্রেস রিলিফ করবে। পিহু আর জেরিন একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে গড়াগড়ি খায় নীলার কথা শুনে। জেরিন মুখ থেকে হাত সরিয়ে বলে, তাহলে তোদের প্রেমটা আসলেই রহস্য থ্রিলার প্রেম কাহিনী ছিল? আমি ডিরেক্টর হলে তোকে নিয়ে নাটক বানাইতাম রে নিশি। নীলা আপন মনেই জেরিনকে শাসিয়ে বিড়বিড় করলো, প্রেম না ছাই, বিয়ে হয়ে গিয়েছে রে, বিয়ে, একদম তোর স্টাইলে, রহস্য আর থ্রিলারের রং সংমিশ্রণে। এরপর নীলা উঠে এসে পিহুর হাত দুটো ধরে অনুনয়ের সুরে বলে, শুধু তোরাই জানলি এইটুকুই শান্তি, আর কাউকে বলিস না। আমি একদমই প্রস্তুত না এখনই কারোর সামনে যাওয়ার জন্য। তার চোখ এ একরকম উন্মাদ প্রেমিকের পরিচয় ফাঁস হওয়ার আতঙ্ক, যেন চোখ নামালেই সিনথিয়া এসে কাঁধে হাত রেখে বলবে, নিশি, খুব সুন্দর করে অভিনয় করছিস, হ্যাঁ। পিহু তখন স্নেহ ভরে নীলার গালে হাত রেখে বলে, আচ্ছা আচ্ছা, ভয় পাস না রে নিশির রাত, আমাদের আদ্র ভাইয়ের প্রাইভেসি রক্ষা করা আমাদের দায়িত্ব, বুঝলি। জেরিনও মাথা দুলিয়ে বলে, ঠিক বলেছে পিহু, তবে গ্রুপে যদি তুই নিজেই একটু হিন্ট দিতিস নিশি কারোর সাথে প্রেমের আলাপ করছে, তাহলে কিন্তু আমাদেরও কিছু মুখ দিয়ে বলা হলো না। আবার সিনথিয়া আর মোনাও সব বুঝে গেল। এরকম হলে কনফার্ম আমরা আদ্র ভাইয়ের প্রেম উপলক্ষে কেক কেটে উদযাপন করব। এদের কথা শুনে নীলা পূর্বের ন্যায় নিজের মনেই আওড়ায়, তোরা যদি বুঝতি, এটা প্রেম না রে, প্রেম না, এটা হচ্ছে বিয়ে, একটি পবিত্র সম্পর্ক, বিয়ে নামক পবিত্র বন্ধন। নীলা একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে, তার মুখে একটু হাসির ছায়া ফিরে আসে, তবে আতঙ্কের রেখাও ফুটে মুছে যায় না। সে ধীরে ধীরে আবার বিছানায় বসে, মনে মনে ভাবে, এবার হোস্টেল ফিরলেই শুরু হবে ইন্ট্রোগেশন পার্টি। সিনথিয়া আর মোনার হাত থেকে বাঁচার একটাই উপায়, হয় আত্মগোপন নয়তো সতর্কতা। সে চোখটা বন্ধ করেই যেন ভবিষ্যতের ভয়ঙ্কর রাতের কল্পনায় ডুবে যায়। পরেক্ষণে পিহুর গালে কুশনের আঘাত করে বলে, তোদের দুষ্টু বুদ্ধি কমাতে হবে রে, আমার হার্ট ধুকপুক করে মরার জোগাড়। ঘর জুড়ে আবারও হাসির ঝলকানি। তবুও নীলার চোখের গভীরে এখনো লুকিয়ে আছে একটাই ভয়, প্রেম আর প্রহসনের মাঝখানে দাঁড়িয়ে তার এখন একটাই ভাবনা, সিনথিয়া আর মোনা, এরা জানলে আমার আর রক্ষে নেই।
সময়টা তখন দুপুর 1:40 ঘরে। পিহু নিজের ফোনটা হাতে নিয়ে গ্রুপে কল করে। সিনথিয়া এবং মোনা সবেমাত্র ভার্সিটির ক্লাস শেষে হোস্টেলে এসেছিল। তখনই তাদের দুজনের ফোনেই গ্রুপ কলের শব্দ শোনা যায়। দুজনেই ঘর্মাক্ত শরীর নিয়ে বিছানায় এলিয়ে পড়ে। ফোনটা বের করেই তারা দেখতে পায় পিহু গ্রুপে কল দিচ্ছে। এর এক পর্যায়ে সিনথিয়া এবং মোনা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে এবং গ্রুপের কলে জয়েন হয়। একে একে স্ক্রিনে ভেসে ওঠে পিহু, জেরিন, মোনা, সিনথিয়া এবং সবশেষে নীলা। অবশ্য নীলার গ্রুপ কলে জয়েন হতে চায়নি, এক প্রকার পিহু এবং জেরিনের জোড়াজুড়িতেই সে গ্রুপে জয়েন হয়েছে। সিনথিয়া নীলাকে দেখে অবাক হয়ে বলে, নিশি, তুই তুই এখন কোথায় আর এটা কার বাড়ি? সিনথিয়ার প্রশ্নে জেরি নীলার সাথে ঘেঁষে বসে বলে, সারপ্রাইজ। মোনা নীলাকে পিহুর সাথে দেখে রেগে মেগে কটমটিয়ে বলে, তাহলে এই তোর জরুরি কাজ? নিশির বাচ্চা, তুই আমাদের মিথ্যা বলে জেরিনদের বাসায় বেড়াতে গিয়েছিস? কর্কশ গলায় বলে ওঠে সিনথিয়া। মোনা রাগ দেখিয়ে বলে, আমাদের সঙ্গে নিয়ে গেলে কি তোর হাত ভেঙে যেত, নাকি তোর মাথায় বাজ পড়তো? কোনটা? রিল্যাক্স এভরিবডি, নিশি আমাদের বাড়িতে আসেনি। সিনথিয়ার কথাটি বলে ওঠে পিহু। পিহুর কথায় ফোনের ওপাশ হতে বলে ওঠে মোনা, তাহলে তোরা কাদের বাসায় গিয়েছিস একসঙ্গে আমাদের দুজনকে রেখে? আমরা আবার কোথায় যাব? আমরা আমাদের বাসায় আছি। জেরিনের কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় মোনা ও সিনথিয়া। সিনথিয়া পূর্বের ন্যায় বলে, তাহলে যে তোরা বললি নিশি তোদের বাসায় যায়নি? এত সবার কথার মাঝে নীলা নির্বিঘ্নে বসে আছে ফোনটা হাতে নিয়ে। জেরিনও পিহুর এহেন হেয়ালিপনা সহ্য হলো না মোনার। মোনা কিছুটা বিরক্ত হয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, কি বলবি সোজাসুজি বল, এত ঘোর পেঁচের কথা আমার মাথায় ঢোকে না। জেরিন মাথা নিচু করে ফোনের দিকে আঙ্গুল জড়াতে হঠাৎ বলে ফেলে, আরে নিশি তো আমাদের বাসায় আসেনি। নিশি এসেছিল ওর। কথাটা মাঝপথে থেমে যায় ওর। গলার স্বরটা যেন হঠাৎ করেই একেবারে নিচু হয়ে আসে। পাশ থেকে পিহুর মুখটা থমকে যায়। চোয়াল শক্ত হয়ে ওঠে তার। মুখে ভেসে ওঠে এক অদ্ভুত গাম্ভীর্য। তারপর খুব ধীরে, মৃদু অথচ অনুভূতিপূর্ণ কণ্ঠে বলে ওঠে পিহু, মানে সেই জায়গায় যেখানে মন আশ্রয় খোঁজে, যেখানে মেয়েরা নিজেদের মতো করে নিঃশ্বাস নিতে পারে, কেউ একজনের অস্তিত্বের নিশ্চিন্তে হারিয়ে যেতে পারে। মোনা এক ঝটকায় সোজা হয়ে বসে, চোখ দুটো চওড়া হয়ে যায়। মোনা বিস্মিত কণ্ঠে বলে, মন খোঁজে নিশ্চিন্ত নিঃশ্বাস? তুই কি বলছিস পিহু, সোজা করে বলবি? সিনথিয়া ভুরু কুঁচকে গেছে অনেক আগেই। গলার চাপা ধরনের অস্থিরতা। মানে কোথায় গিয়েছিলি নিশি? কার কাছে গিয়েছিলি বলছিস? পাশ থেকে জেরিন হালকা এক নিঃশ্বাস ফেলে। তারপর ঠোঁট টেনে আনে এক রহস্যময় হাসি আর বলে, যেখানে গেলে মেয়েরা বুক ভরে বিশ্বাস করে এই মানুষটা থাকলে আমি নিরাপদ। যে বাসাটার দরজায় ভালোবাসার শব্দটা তালা হয়ে ঝোলে, শুধু সেই একজন জানে চাবিটা কোথায়। পিহু এবার ফুঁপিয়ে হেসে বলে ওঠে, বুঝতে পারছিস না বুঝি সিনথিয়া আপু? মোনা, নিশি গিয়েছিল তার ওই জনের বাসায়। এক মুহূর্তেই নিস্তব্ধতা। তখন যেন মোবাইলের স্ক্রিন থেকে শব্দ হারিয়ে যায়, কেবলই নিঃশ্বাসের চাপা আওয়াজ টের পাওয়া যায় ওপাশ থেকে। মোনা আর সিনথিয়া একসাথে হঠাৎ চমকে ওঠে, কি? ওর মানে নিশি এখন? সিনথিয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে স্ক্রিনে, যেন শব্দগুলো তার কানে নয়, হৃদয়ে ঘুষি মারছে। তাহলে সত্যি তুই এখন? নীলা তখনও ফোনের ওপাশে চুপচাপ, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, চোখে যেন অন্য এক জগতের প্রতিচ্ছবি। সে না হেসে না কেঁদে নিঃশব্দে জানালার বাহিরে তাকিয়ে থাকে।
ওর চোখ দুটো যেন জমে থাকা অজস্র অলিখিত কবিতা, একজনের জন্য লেখা, শুধু একজনের জন্যই বাঁচা। পিহু শেষবারের মতো চাপা স্বরে বলে ওঠে, তোমরা বুঝতেই পারছো, নিশি আর একা নেই, সে এখন কারোর হয়ে গেছে। নিশি কারোর অস্তিত্বে নিজেকে এমনভাবে মিশিয়ে ফেলেছে যেন তার আলাদা কোনো পরিচয়ই আর নেই। সে এমন এক ছায়ায় আশ্রয় নিয়েছে যেখানে অন্ধকার নেই, আছে শুধু নির্ভরতার নিঃশব্দ জ্যোৎস্না। একটা এমন জায়গা যেখানে শব্দ নয়, অনুভূতিরা কথা বলে, আর সেই অনুভূতির নাম ভালোবাসা। পিহুর কথা শুনে মোনা অবিশ্বাসের ন্যায় বলে, নিশি কি সত্যি করে প্রেমে পড়েছে কারো, আর আজকে তার সাথে দেখা করতে গিয়েছিল? জেরিন মাথা দুলিয়ে বলে, হ্যাঁ, তবে নিশিকে এভাবে দেখে আমরাও অনেক বেশি অবাক হয়েছি। সিনথিয়া কিছুটা সন্দেহ প্রকাশ করে বলে, নিশি না হয় ওর প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিল, তা বুঝলাম। কে সেই আমাদের নিশির প্রেমিক পুরুষ? আর তবে নিশির সাথে তোদের কিভাবে দেখা হলো, আর নিশি তোদের বাসায় বা কেন গেল? পিহু সাইফানের প্রসঙ্গ এড়াতে বলে, ও এটা নিশির থেকেই জেনে নিস। তাদের কথা বলার মাঝে পিহুর কক্ষের দরজায় কেউ একজন নক করে বলে ওঠে, বড় ম্যাডাম, আপনাদের খাবারের জন্য নিচে ডাকছে, আপনারা নিচে চলুন। কণ্ঠটা পিহু এবং জেরিনের খুবই পরিচিত। এটা তাদের বাড়ির কাজের মেয়ে ফুলের কণ্ঠ। ফুলের কথা শুনে পিহু কিছুটা উচ্চস্বরে বলে, ফুল, তুই যা, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। ঠিক আছে আপামনি, বলেই পুনরায় ফুল নিচে নেমে যায়। এবারও কি পিহু, মোনা এবং সিনথিয়া বলে ওঠে, আচ্ছা, তোদের সাথে পরে কথা হবে, আর নিশির ব্যাপারে তোরা নিশির থেকেই জেনে নিস। আমরা এখন নিচে যাই, মা হয়তো আমাদের জন্য খাবার নিয়ে বসে ডাকছে। পিহুর কথায় মোনা এবং জেরিন সম্মতি দিয়ে একসঙ্গেই বলে ওঠে, আচ্ছা যা তাহলে, তবে আজকে নিশির হোস্টেলে আসুক, আজকে ওর খবর আছে। বলেই ফোনটা কেটে দেয় সিনথিয়া এবং মোনা। তারা এখন লম্বা একটি শাওয়ার নিবে, নিজেদের মাথায় সকল চিন্তা ফেলে দিয়ে খাবার খাওয়ার জন্য আবার দৌড় দিবে। এদের এত সব কথার মাঝেও জেরিন, পিহু, মোনা, সিনথিয়া কারোর কারোর হেসে ওঠা, কারোর সন্দেহ, কারোর খোঁচা, সব কিছুই যেন কেমন ঝাপসা হয়ে আসছে নীলার কাছে। তার মাথার ভেতরে কেবলই একটি বাক্য বারবার প্রতিধ্বনিত হচ্ছে, আজকে নিশি হোস্টেলে আসুক, আজকে ওর খবর আছে। সাধারণ কারো কানে এই কথাটি হালকা মজার মতো শোনাবে, হয়তো বন্ধুত্বের খুনসুটি হিসাবেই নেবে, কিন্তু নীলার কাছে এই লাইনটা নিছকই কোনো কথামালা নয়, এটা যেন ঘন্টা বাজানোর কোনো চূড়ান্ত সত্যের মতো, যা তার ভেতরের গোপনটাকে টেনে বের করে আনতে চায়। এটা হুমকি নয়, বরং এটা অদৃশ্য হাত, যেটা ওর ছদ্মনাম, ছদ্মভাষা আর ছদ্মপরিচয়েই দেওয়ালের ফাঁক করে দিতে চায়। ওর বুকের ভেতরটা কেমন যেন ধকধক করতে থাকে, যেন এক একটা শব্দ এক এক ধরনের দরজায় পেরেক ঠুকে যাচ্ছে। নীলা, পিহু ও জেরিন ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে। পিহু, জেরিন তো বসে পড়ছে টেবিলে। নীলা এখন স্থির দাঁড়িয়ে আর চোখে সবাইকে পরখ করছে। সাইফান চোখ দিয়ে ইশারা দিতেই নীলা বসে পড়ে। এবার আর চোখে ভয় নেই। এই পরিবারের প্রত্যেকটা হাসির শব্দ, কাঁধের চাপ, খোঁচার সংলাপ, সব কিছুই যেন ধীরে ধীরে তার হৃদয়ের কাছে জায়গা করে নিয়েছে। আজ নীলা অতিথি নয়, এখন সে পরিবারের টেবিলে বসে এক সদস্য, যার সামনে শুধু পোলাও আর রোস্ট নেই, আছে ভালোবাসা, স্বীকৃতি আর অনন্ত আশার এক অমূল্য থালা। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সবাই একসাথে বসে এসে ড্রয়িং রুমে। কিছু সময় পরেই সাইফান নীলাকে নিয়ে রওনা হবে হোস্টেলের উদ্দেশ্যে। নীলা কখন থেকে আনচান করছে কিছু একটা নিয়ে,
তবে তা ঠিকভাবে বলা হয়ে উঠছে না। সাইফান খাওয়া থেকে নীলার দিকে লক্ষ্য করছে, কেননা সাইফানের সাথে নীলা এখন এ বাড়িতে এসেছিল এবং সবার সাথে কথা বলেছিল। এরপর থেকে নীলা পিহুর ঘরেই ছিল। এই সময়ের মাঝে নীলা একটিবারের জন্যেও পিহুর ঘর ছেড়ে নিচে আসেনি, তাই সাইফানও নীলার প্রতি ভালো করে লক্ষ্য করতে পারেনি। এ কারণেই এখন সাইফান নিজেকে দমাতে না পেরে নীলা দিকে তাকিয়ে বলে ফেলে, কি হয়েছে নিশিরাত? সাইফানের কথায় ড্রয়িং রুমের সবাই ঘাড় ঘুরিয়ে সোফার এক প্রান্তে কাঁচুমাচু হয়ে বসে থাকা নীলার পানে তাকায়। ভরা মজলিসে সাইফানের কথা কর্ণকুহরে আসতেই বেশ লজ্জায় পড়ে যায় নীলা। সহসায় লজ্জার কারণে মাথা নিচু করে নেয় নীলা। তা দেখে সাইফান বিরক্তি মাখা কণ্ঠে শুধালো, মাথা নিচু করতে বলিনি, আমি বলেছি তোমার কি হয়েছে? সকলের মাঝে নীলা আর লজ্জায় পড়তে না চেয়ে বলল, আসলে আসলে কি? ভুরু কুঁচকে নীলার পানে তাকিয়ে প্রশ্ন করে সাইফান। এবার নীলা নিজের মনে কিছুটা সাহস জুগিয়ে সাইফানের থেকে চোখটা সরিয়ে কোহিনূর চৌধুরীর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, আমি আপনাকে কিছু দিতে চাই আন্টি। নীলার এহেন কথায় কোহিনূর চৌধুরীর সামান্য ভুরু কুঁচকে গেল, তবে সাইফানের চোখে যেন হালকা কৌতূহল এক খেলে গেল। নীলা ধীরে দুটো প্যাকেট কোহিনূর চৌধুরীর হাতে তুলে দিল এবং সাথে সাথে ঘরের এক নীরবতার প্রত্যাশা ছড়িয়ে পড়ল। সবাই চুপচাপ তাকিয়ে আছে ভেতরে কি আছে জানার জন্য, যেন নিঃশ্বাসও থমকে গেছে। কোহিনূর চৌধুরী প্রথম প্যাকেটটা খুললেন সতর্ক হাতে। মোড়কের কাগজ সরিয়ে ভেতর থেকে বের হলো এক সুন্দর শোপিস, চকচকে সিরামিকের গায়ে সূক্ষ্ম হাতের কাজ, আর মাঝখানে বড় করে লেখা আওয়ার হোম। শব্দ দুইটি যেন সাজসজ্জা নয়, বরং ঘরের ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা, নিরাপত্তা আর মায়াময় প্রতীক। হাতে নেওয়ার সাথে সাথেই সেটি থেকে বের হলো হালকা চন্দন আর কাঠের গন্ধ, যেন কোনো নতুন অধ্যায়ের শুরু। তার ঠোঁটে ধীরে ধীরে একটি হাসি ফুটে উঠল, আর ঘরে এক মুহূর্তে যেন উষ্ণতা ছড়িয়ে পড়ল। এরপর খুললেন দ্বিতীয় প্যাকেট। মোড়কের ভেতরে একসাথে জড়ানো দুটি শাড়ি, যেন নিজের সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছিল। প্রথমটি নরম সফট পিঙ্ক রঙের মধ্যে মিশে আছে ভোরের সূর্যের মৃদু আলো, পাড়ের প্রান্তে সূক্ষ্ম জরির কাজ করা, যা নাড়াচাড়ায় হালকা সোনালি ঝিলিক ছড়ায়। দ্বিতীয়টি গভীর অলিভ গ্রিন জামদানি, বুননের প্রতিটি ধাপে ধাপে ফুটে উঠেছে ছোট ছোট ফুলের নকশা আর পাতার ছায়া, যার প্রতিটি ফাঁকে যেন প্রাচীন সৌন্দর্যের মর্যাদা লুকিয়ে আছে। স্পর্শ করলেই শাড়ির মসৃণতা আঙ্গুলে মাখা হয়ে যায়, যেন কোনো মূল্যবান সম্পদ। সবার চোখে একই সাথে বিস্ময়ে আর প্রশংসা। এত সুন্দর শাড়ি হয়তো কেউ একসাথে দেখেনি। ইয়াসমিন চৌধুরী অল্প স্বরে হেসে বলেন, ছেলের বৌমা এসেছে তাই শাশুড়িকে শাড়ি দিল, কিন্তু চাচি শাশুড়িকে তো সবাই ভুলেই গেল। নীলা বিনা দ্বিধায় ইয়াসমিন চৌধুরীর হাতে আরেকটি প্যাকেট তুলে দিল। সাইফানের কপালে ভাঁজও পড়ে। ও নিজে মনেই আওড়ায়, এটা কোথা থেকে এলো? আমি তো কিনিনি। কিন্তু মুখে কিছুই বলো না। প্যাকেটটা খুলেই ইয়াসমিন চৌধুরী পেলেন অফ হোয়াইট সিল্ক আর ডিপ গ্রিন জামদানি, দুটোই মার্জিত। স্পর্শেই বোঝা যায় যত্নের সঙ্গেই বাছাই করা। একসাথে চারটি শাড়ি দেখে ঘরে দ্বিতীয়বার বিস্ময়ের ঢেউ উঠল। নীলা সামান্য লজ্জিত হাসি নিয়ে বলল, উনি বলছিলেন আন্টি নাকি শাড়ি এবং শোপিস পছন্দ করে, তাই আন্টির জন্য শাড়ি এবং শোপিস নিয়ে এসেছি। তবে আপনি কি পছন্দ করেন তা আমি জানতে পারিনি, তাই আন্টির মতোই শাড়ি এনেছি, শুধু রঙের ভিন্নতা রেখেছি। পছন্দ হয়েছে তো? ইয়াসমিন চৌধুরীর চোখে এক নরম আভা ফুটে উঠল, ঠোঁটে স্নেহ মাখা হাসি। তিনি বলেন, পছন্দ হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। প্রথমবার ছেলের বউয়ের হাতে উপহার পাওয়ার আনন্দটাই আলাদা। এই আনন্দ শুধু শাড়িতে নয়, তোমার মনোভাবেও আছে। কথার সাথে সাথেই তিনি শাড়ি দুটোকে বুকের কাছে টেনে নিলেন, যেন উপহারের সাথে নীলাকেও নিজের অন্তরে জায়গা দিলেন।
কোহিনূর চৌধুরী এতক্ষণ গম্ভীর মুখে চুপচাপ ছিলেন। এবার তার চোখে এক উজ্জ্বল গর্বের ঝিলিক জ্বলে উঠল। ধীরে নীলার কাঁধে হাত রেখে বললেন, মানতেই হবে, আমার ছেলের চয়েস আছে, একদম হিরে খুঁজে নিয়ে এসেছে। তবে একটি কথা না বললেই নয়, আমার ছেলের হিরে মানে ছেলের বউয়ের চয়েস অসাধারণ। এই কথা যেন শুধু প্রশংসাই নয়, ছিল এক নিঃশর্ত স্বীকৃতি, যা নীলার বুকের ভেতরে উষ্ণ এক ঢেউ বয়ে গেল। নীলার মনে হলো আজকের এই মুহূর্তে তারা তাকে কেবলই অতিথি নয়, পরিবারের মানুষ হিসাবে, নিজের ছেলের বউ হিসাবে মেনে নিয়েছে। সেই অনুভূতি চোখের জল এনে দিল। সে আর দেরি করল না, দুই হাতে একসাথে কোহিনূর ও ইয়াসমিন চৌধুরীকে জড়িয়ে ধরল। তাদের আলিঙ্গনের ভেতরে মিশে গেল নিঃশব্দ মায়া, ভালোবাসা আর নিরাপত্তার আশ্বাস। ঘরে বসে থাকা সবাই এই দৃশ্য দেখে অনায়াসে বুঝে গেল এ এক নিখুঁত মিলনের মুহূর্ত। কারোর ঠোঁটে হাসি, কারোর চোখে জল, কিন্তু সবার হৃদয়ে এক উচ্ছ্বাস, আজ সত্যি ঘর ভরে গেছে। কিছুক্ষণের মধ্যেই সাইফা নীলাকে নিয়ে চৌধুরী ভিলা ত্যাগ করলে। চৌধুরী ভিলা থেকে সাইফান এবং নীলা বেরিয়ে যেতেই যে যার রুমে চলে যায় রেস্ট নেওয়ার জন্য। কোহিনূর চৌধুরী এবং পাভেল চৌধুরী নিজেদের কক্ষে গিয়ে ফোন লাগান সুজয় শিকদারকে। কিছুক্ষণ ফোন রিং হওয়ার পর ওপাশ থেকে ফোনটা রিসিভ করেন সুজয় শিকদার। সুজয় শিকদারকে কিছু বলতে না দিয়েই পাভেল চৌধুরী উল্লাসিত কণ্ঠে শুধালেন, বন্ধু, কাজ হয়ে গেছে, আমরা এবার বন্ধু থেকে সুমন্ধি হতে যাচ্ছি। পাভেল চৌধুরীর কথায় সুজয় শিকদার বলেন, কিভাবে? আমার মেয়ের সাথে তোর ছেলের তো বিয়ে হলো না, এখন কি তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ের ব্যবস্থা করবি? আরে না বন্ধু, তাহলে আমরা কিভাবে সুমন্ধি হলাম? খবর কি তুই কিছুই শুনিস নাই বন্ধু? পাভেল চৌধুরী পূর্বের ন্যায় উল্লাসিত কণ্ঠে। সুজয় শিকদারের দ্রুত আরো কয়েকটি ভাঁজ পড়ে। তিনি চিন্তিত হয়ে বলেন, না তো, কি খবর? তুই জানিস না তোর মেয়ে কোনো কেন বিয়ে থেকে পালিয়েছিল? আর আমার ছেলেই বা কেন বিয়ে থেকে পালিয়েছিল? না, আমি এগুলো কিভাবে জানবো? তাহলে শোন, আমি কি বলি। হ্যাঁ বল, শুনছি। তোর মেয়ে আমার ছেলেকে ভালোবাসে, আমার ছেলেও তোর মেয়েকে ভালোবাসে। তারা দুজন একে অপরকে ছাড়া বিয়ে করবে না বলে বিয়ে থেকে পালিয়েছিল। সুজয় শিকদার পাভেল চৌধুরীর কথায় কিছুটা বিব্রত হয়ে গেলেন। হতবাক, হতবুদ্ধি, বাকরুদ্ধ কণ্ঠে সুজয় শিকদারকে বলেন, এত কিছু তুই কিভাবে জানলি? আর হঠাৎ আমাকে এগুলো বলছিস কেন? আরে শোন আজকের কাহিনী। তোর মেয়ে আমাদের বাড়িতে এসেছিল আমার ছেলের সাথে। কি? এত উত্তেজিত হয়ে না বন্ধু, আগে পুরো ঘটনাটা শোনো। হ্যাঁ বল, তারপর কি হয়েছে? তোর মেয়ে তো পুরাই আগুন, আমাদের পুরো পরিবারকে রাজি করিয়ে ফেলেছে তাদের দুজনের বিয়ের জন্য। আমরা যে তোর মেয়েকে এখানে দেখে কি খুশি হয়েছি। কোহিনূর তো বলেই দিয়েছে কদিন পর তোর সাথে ওদের বাড়ির ব্যাপারে কথা বলবে। সব কথা বাদ, এখন তুই কি চাস বন্ধু? ওদের বিয়েটা কি আবার দিবি? সুজয় শিকদারের উদ্বেগ কণ্ঠ। তা শুনে পাভেল চৌধুরী ঠোঁটে হাসি ফুটিয়ে বলেন, দেব না কেন, অবশ্যই দিব। তারা দুজন যেহেতু একে অপরকে ভালোবাসে, তাই ওদের বিয়ে করিয়ে দেওয়াটাই শ্রেয়। আর আগে তোরা জানতি না যে ওদের বিয়ে ঠিক হয়েছে, আর তাই হয়তো বিয়ে থেকে পালিয়েছিল। আচ্ছা বন্ধু, ওরা কি তোকে বলেছে ওদের সম্পর্ক কত বছরের? হ্যাঁ বলেছে, 2 বছর 7 মাস হয়েছে ওদের সম্পর্কের। কি? কি বলছিস তুই? ঠিকই বলছি, এখন যত দ্রুত সম্ভব ওদের বিয়ের ব্যবস্থা কর। আচ্ছা, আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলে দেখছি। দ্রুত কথা বলে দেখ তোর ভাই কি বলে। আমি তো তোমাকে দুটো শাড়ি কিনে দিয়েছিলাম, তাহলে আর দুটো শাড়ি কোথা থেকে এলো? চলতি গাড়িতে বসে নীলার পানে তাকিয়ে প্রশ্ন করে সাইফান। এই তো কিছু সময় আগের কথা। নীলা কোহিনূর চৌধুরী এবং ইয়াসমিন চৌধুরীকে শাড়ি দিল। শাড়ি দেওয়ার পরই সবাই বেশ অবাক হয়েছিল। তার কয়েক মুহূর্ত পরই সাইফান নীলাকে নিয়ে চৌধুরী ভিলা থেকে বের হয়ে এসেছেন নীলাকে হোস্টেলে পৌঁছে দিবে বলে। আর কয়েক মিনিট পরেই নীলারা হোস্টেলে সামনে এসে পৌঁছে যাবে। নীলা সাইফানের প্রশ্নের জবাবে বলে,
আসলে আপনি যখন ওয়াশরুমে গিয়েছিলেন তখন আমি বাকি দুটো শাড়ি পছন্দ করেছিলাম। হঠাৎ করে ভাবতে ভাবতেই আমার মাথায় জারিনের মায়ের কথা চলে আসলো। তাই ভাবলাম চাচির জন্য দুইটা শাড়ি কিনে নিই। আমাকে বললেই তো হতো, আমি কিনে দিতাম। সাইফানের শান্ত অথচ গম্ভীর কণ্ঠ। নীলা অবুঝের ন্যায় বলে, আসলে আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ও আচ্ছা, এই নিন, কি নিব? ভুরু কুঁচকে নীলার দিকে তাকিয়ে বলে সাইফান। নীলা আমতা আমতা করে বলে, ওই যে শোপিস দুটো আর শাড়ির টাকা। আমি কি তোমার থেকে টাকা চেয়েছি? না তো, তাহলে আবার টাকা কেন দিচ্ছ? সাইফানের কথা শুনে নীলা আর কিছুটা ভয় পেয়ে যায়, কেননা সাইফান এই কথাটা কিছুটা ধমকের সুরেই বলেছে। তাই নীলা কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়, আসলে আমি শোপিস এবং বাকি শাড়ি দুটোর টাকা আগে থেকেই পরিশোধ করে দিয়েছিলাম। তাই সেই দোকানের মালিক আমাকে সেই টাকাগুলো ফিরিয়ে দিয়েছিল। নীলার কথাই শুনে সাইফান প্রচুর রেগে যায়। সাইফান দাঁতে দাঁত পিষে বলে, তোমাকে আমি পাকনামি করতে বলেছিলাম? বলেছি আমার কাছে টাকা নেই, তুমি টাকা পরিশোধ করে দাও। আমি থাকতে আমার বউ কেন টাকা পরিশোধ করবে? নীলা ভয়ে আরো গুটিয়ে যায় এবং বলে, আসলে আমি চেয়েছিলাম আমার নিজের টাকায় শাশুড়ি আম্মু আর চাচি শাশুড়িকে কিছু গিফট করতে। নীলার কথা শুনে সাইফান নিজের রাগটাকে কন্ট্রোল করতে চেয়ে বলে, পরের বার থেকে এমন কিছু যেন না হয়। আচ্ছা, তবে আমি এই টাকাগুলো কি করব? আমি কি জানি। সাইফানের গম্ভীর কণ্ঠে নীলা আবারও কিছুটা ভয় পেয়ে যায়। তাই নীলা কিছু একটা ভাবতে শুরু করে। হঠাৎ নীলার মাথায় কিছু হানা দিতেই নীলা উল্লাসিত কণ্ঠে বলে, তাহলে এই টাকাগুলো আমি আপনার পক্ষ থেকে রেখে দেই আমার কাছে। এমনিতেও আপনার আর আমার সম্পর্ক প্রকাশ পেয়েছে, অনেক বড় কেলেঙ্কারি হয়ে গিয়েছে। আমার বন্ধু মহল তো পুরোই রেগে মেগে ফায়ার হয়েছে আমার উপর। তাই এই টাকাটা দিয়ে ওদেরকে ট্রিট দিব, যেন ওরা আমার প্রাণ ভিক্ষা দিয়ে দেয়। তোমার যা ইচ্ছা তাই করো, তবে মনে রেখো, কেউ যদি তোমাকে আজে বাজে কিছু বলে তাহলে আমি তাও মোটেও সহ্য করব না। মাইন্ড ইট। হোস্টেলের দ্বিতীয় তলার করিডোরে তখন গভীর নীরবতা। বাইরে আকাশ লালচে কমলা রঙে ডুবে গেছে। মাগরিবের আজানের ধ্বনি মৃদু ভেসে আসছে দূরের মসজিদ থেকে। জানালা দিয়ে আসা হালকা বাতাসে গোলাপি পর্দা আস্তে দুলছে। ঘরের কোণে টেবিলে রাখা গরম কফি কাপে ধোঁয়া উঠছে, কিন্তু তার গন্ধও আজ যেন নীলা, মোনা, সিনথিয়ার ভেতরে টানটান পরিবেশ ভাঙতে পারছে না। দরজার ফাঁক দিয়ে প্রথমে ঢুকলো মোনা, চোখ দুটো তীক্ষ্ণ, কপাল কুঁচকানো, ঠোঁট শক্তভাবে চেপে রাখা। তার ভেতরের রাগ যেন সামলাতে পারছে না। তার পেছনে ছিনতিহা দীর্ঘশ্বাস নিতে নিতে ঢুকলো, কিন্তু মুখের অভিব্যক্তি আরো গুরুতর। দুই হাত গুটিয়ে বুকের কাছে জড়িয়ে রেখেছে, যেন নিজেকে সামলে নিয়ে কথা বলবে, তবুও দৃষ্টিতে অভিমানের ছায়া। নীলা তখন খাটের কোণে বসে আছে, হাতে ফোন ধরা, কিন্তু আঙ্গুলের নাড়াচাড়া থেমে গেছে। ফোনের স্ক্রিনে আলো জ্বলছে অথচ চোখের দৃষ্টি অনেক দূর, চিন্তায় হারিয়ে যাওয়া এক মুখ। মোনা হঠাৎ থমকে দাঁড়িয়ে এক ঝটকায় বলল, কণ্ঠে স্পষ্ট রাগ, আমাদের না বলে প্রেম করা? দেখাচ্ছি তোকে। সিনথিয়ার গলা কিছুটা নিচু, কিন্তু ভেতরের জমে থাকা অভিমান ফেটে বেরিয়ে এলো। তুই পিহু আর জেরিনকে বলবি আর আমাদের না? এটা কি তোর কাছে ঠিক মনে হয়েছে? নীলা চুপচাপ মাথা তুলে তাকালো, ঠোঁট নরম ভাবে কামড়ে ধরলো, যেন কথাগুলো গিলে নিচ্ছে। নীলা শান্ত কিন্তু কাপা গলায় বলে, আমি চেয়েছিলাম সময় নিয়ে বলবো। মোনা ভুরু উঁচিয়ে এক পা এগিয়ে এলো, হাত কোমরে রেখে বলে, সময় নিয়ে? আমরা কি বাইরের লোক নাকি? তোর জীবনের এমন বড় একটা ব্যাপার আমরা শেষে শুনবো? সিনথিয়া তখনও একই ভঙ্গিতে দাঁড়িয়ে, কিন্তু কণ্ঠস্বর কিছুটা নরম হলেও হতাশ সুরে স্পষ্ট করে বলল, তুই কি জানিস না তোকে নিয়ে আমরা কত চিন্তা করি? নীলা একটু সোজা হয়ে বসলো, হাত দুটো হাঁটুর উপরে রেখে নিচের দিকে তাকালো, যেন কথাগুলো বের করার আগে মনে মনে ভাবছে। নীলা ধীর কণ্ঠে বলে, সেদিন বাস স্ট্যান্ডে প্রথম দেখেছিলাম ওনাকে, তখনও
জানতাম না আমার জীবন এমনভাবে বদলে যাবে। ধীরে ধীরে কথা, হাসি, খুনসুটি কেমন যেন একটা টান তৈরি হলো। একসময় মনে হলো ওনাকে ছাড়া একদিনও ভালো লাগবে না। নীলার কথায় সিনথিয়া ভুরু কুঁচকে বলে, আর কে সে, যে আমার বোনের মতো বান্ধবীর মাথা খেয়েছে? সিনথিয়ার কথায় নীলা উঁচু মাথা নিচু করে আর নিচু হয়ে যায় যেন। মাথা নিচু করেই নীলা কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়, সাইফান আদ্রাসান চৌধুরী। মোনার চোখে বিস্ময়, কিন্তু ঠোঁটে এখনো কঠোর রেখা ফুটিয়ে বলে, মানে তুই সত্যি আদ্রাসান ভাইয়ের সাথেই? আমরা যা সন্দেহ করেছিলাম তাই ঠিক? নীলা হালকা হাসলো, দৃষ্টি মোলায়েম রেখে শুধালো, হুম, কিন্তু সবকিছু খুব আস্তে আস্তে হয়েছে। বুঝে ওঠার আগেই অনেক দূরে চলে গিয়েছিলাম। সিনথিয়া ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বিছানায় বসে পড়ল। তার হাতের ভাঁজ খুলে গেল, কিন্তু চোখে তখন এখনো অল্প অভিমান মিশিয়ে শুধালো, তুই যদি আগে বলতি, আমরা হয়তো তোর সুখের প্রথম হাসতাম। আর এই কারণে তুই পিহু আর জেরিনের বাসায় ছিলি? নীলা মাথা নিচু করে নরম স্বরে বলে, হুম, আমি শুধু চেয়েছিলাম আমার অনুভূতিগুলো আগে নিজের মতো করে গুছিয়ে নিতে। তাছাড়া আমি জানতাম তোরা প্রশ্নের ঝড় তুলবি। মোনা এবার ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল, গলায় রাগের বদলে খুনসুটির স্বরে বলে, হ্যাঁ, ঝড় তুলতাম ঠিকই, কিন্তু তোকে এভাবে লুকিয়ে রাখতে দিতাম না। ঘরের বাতাস একটু হালকা হলো। বাইরের করিডোরে কয়েকজন মেয়ে হাসির শব্দ ভেসে এলো। সিনথিয়া এবার নীলার হাতটা আলতো করে চেপে ধরল। গলায় স্নেহ মিশ্রিত উষ্ণ হাসি মিশিয়ে বলে, ঠিক আছে, রাগ করলাম, কিন্তু তুই সুখী থাক এটাই চাই। মোনা পাশ থেকে যোগ করে বলল, আর পরের বার লুকোচুরি করলে মনে রাখিস, আমরা দুজন মিলে তোকে এমন খোঁচাবো আদ্রাসান ভাইও রক্ষা করতে পারবে না। নীলা চোখ উল্টে হেসে বলল, তোদের যত খুশি খোঁচা দে, কিন্তু এই সম্পর্ক নিয়ে আমার কোনো আফসোস নেই। একটু পর মোনা কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা, প্রথম প্রপোজ কিভাবে করেছিল সাইফান ভাই? নীলা কিছু আড়াল করার মতন লাজুক হেসে বলল, ওনার স্টাইলে আলাদা। সরাসরি কিছুই বলে না, কিন্তু চোখে সব পড়ে যায়। সিনথিয়া হাসতে হাসতে টিপ্পনি কেটে বলে, ও মা, তাই? তা বুঝি সিনেমার হিরো পেয়ে গেছিস, আবার উনিও করছিস? তিনজন একসাথে হেসে উঠল। কয়েক মিনিট আগেই রাগ অভিমানের গভীরতা কোথায় যেন মিলিয়ে গেল। ঘরটা আবার ভরে উঠল বন্ধুত্বের উষ্ণতা আর খুনসুটি ভরা হাসিতে।